বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমি জুয়েল কিবরিয়া স্যার, আমার জুয়েল কিবরিয়ার বাংলা কোর্সে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের তৃতীয় ক্লাস। আশা করছি তোমরা আমার সাথে যুক্ত হয়েছো। আমাকে কি ঠিকমতো দেখা এবং শোনা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? শেষের দিকে একটু চার্জে যুক্ত করে দেবা। দেখতে পাচ্ছি না। ঠিক আছে। হ্যাঁ, মাহমুদা খাতুন কেমন আছেন স্যার? ভালো আছি। সাবরিনা, ফিরদৌস, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জাকিরুল ইসলাম, হ্যাঁ অনেকেই যুক্ত হচ্ছ। ঋতু, রক্ষণশীল দলনেতা সৈয়দা রিকাই তো মেবি। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে। হ্যাঁ হ্যাঁ, আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে, তোমরা বলেছো, শোনা যাচ্ছে, তো ঠিক আছে। তাহলে আমরা আজকের ক্লাস শুরু করতে চাই। কি করতেছো? কেন ধুয়ে দাও। আসসালামু আলাইকুম স্যার, আশা করি ভালো আছেন। হ্যাঁ ভালো আছি। শাহরিয়ার, ভালো আছি বাবা। হ্যাঁ আমরা বর্ণমালা পড়াচ্ছি, মনে আছে তো শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ আশা করছি তোমাদের মনে আছে। আমরা কোথায় ছিলাম একটু রিক্যাপ করি তোমাদের সাথে, তোমরা একটু দেখো, খেয়াল করো। আমরা বাংলা স্বরবর্ণ নিয়ে কথা বলছিলাম, তাই না? স্বরবর্ণ নিয়ে কথা বলছিলাম। স্বরবর্ণকে প্রধানত তিন ভাগে ভাগ করেছিলাম আমরা, তাই না? হ্যাঁ, মাত্রাগত, উচ্চারণগত, গঠনগত। মাত্রাগত, উচ্চারণগত, গঠনগত। মাত্রাগতভাবে আমরা কয় প্রকার বলেছিলাম? মাত্রাগতভাবে বলেছিলাম তিন প্রকার। মাত্রাগতভাবে বলেছিলাম তিন প্রকার। কি কি? পূর্ণমাত্রা, অর্ধমাত্রা আর মাত্রাহীন। মনে আছে না? হ্যাঁ, তাহলে পূর্ণমাত্রার বর্ণ কয়টি ছিল? স্বরবর্ণ 6টি। পূর্ণমাত্রার স্বরবর্ণ 6টি। কোন 6টি? প্রথম 6টি। তারপর সপ্তমটি রি হচ্ছে অর্ধমাত্রার স্বর, আর শেষের 4টি হচ্ছে মাত্রাহীন স্বর, তাই না? তাহলে 11টি স্বরবর্ণের মধ্যে প্রথম 6টি পূর্ণমাত্রা, সপ্তমটি অর্ধমাত্রা এবং শেষ 4টি মাত্রাহীন। এটাকে আমরা আবার ভাগ করেছিলাম কি? উচ্চারণগতভাবে হ্রস্ব এবং দীর্ঘ। নিশ্চয়ই তোমাদের মনে আছে, হ্রস্ব স্বর এবং কি দীর্ঘ স্বর। যে স্বর উচ্চারণ করতে হয় তাড়াতাড়ি বা কম সময় লাগে সেটি হ্রস্ব স্বর, আর যে স্বর একটু টেনে উচ্চারণ করতে হয় বেশি সময় লাগে সেটির নাম দীর্ঘ স্বর। তো হ্রস্ব স্বরের সংখ্যা বলেছিলাম 4টা। হ্রস্ব স্বরের সংখ্যা বলেছিলাম 4টা। কি কি? প্রথম থেকে একটা পরপর, প্রথম থেকে একটা পরপর, মনে আছে? আচ্ছা, ওই যে আমরা বলেছিলাম যে অ, তারপরে আ বাদ দিয়ে রস্বই, তারপর দীর্ঘ বাদ দিয়ে রস্যৌ, তারপর দীর্ঘ বাদ দিয়ে রি। তাহলে অ, ই, উ এবং রি, এই 4টি স্বরকে বলেছিলাম হ্রস্ব স্বর। তাহলে হ্রস্ব স্বরের সংখ্যা কয়টি? 4টি। আচ্ছা, যৌগিক স্বরধ্বনি সুইটি রহমান, বুঝাই দিচ্ছি বাবা। হ্যাঁ সুইটি রহমান, যৌগিক স্বরধ্বনি বুঝতে পারোনি? আমি এখনই বুঝাই দিচ্ছি। হ্যাঁ, কোনো টেনশন নেই, মেহুনা, তাই না? হ্যাঁ ঠিক আছে। সুইটি রহমান, তুমি আমাকে বলো যে তুমি যৌগিক স্বরবর্ণ বুঝেছো কিনা? সুইটি রহমান, তুমি আমাকে আগে কমেন্টসে বোঝাও যে তুমি যৌগিক স্বরধ্বনি বোঝোনি, আমি বোঝাচ্ছি, তুমি যৌগিক স্বরবর্ণ বুঝেছো কিনা? যৌগিক স্বরবর্ণ। আচ্ছা, আমি আসছি যৌগিক, মৌলিক যৌগিক আসছে। আমরা বলেছিলাম যে উচ্চারণগতভাবে হ্রস্ব আর দীর্ঘ। তাহলে অ, ই, উ, রি, এই 4টি যদি হ্রস্ব হয় তাহলে বাকিগুলি দীর্ঘ। 11টি বর্ণকে যদি 2 ভাগে ভাগ করি, তাই না? তাহলে 4টি যদি হ্রস্ব হয় তাহলে অবশিষ্টগুলো কি? দীর্ঘ। তাহলে দীর্ঘস্বরের সংখ্যা করি 7টি। কোন 7টি? এই 4টি বাদ দিলে যেটা থাকবে, এই 4টি বাদ দিলে
যেগুলো থাকবে সেই সাতটি হচ্ছে দীর্ঘ। আচ্ছা, এখন আমরা বলেছিলাম যে গঠনের ভিত্তিতে স্বরবর্ণ দুই প্রকার, মৌলিক আর যৌগিক। এই জায়গায় আমরা আসবো আজকে, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে আরো 4টি বর্ণ ছিল, লিখে নিই। এ ওই ও। গঠনের ভিত্তিতে বলেছিলাম কি, এখান থেকে লক্ষ্য করো, মৌলিক স্বর এবং কি মৌলিক স্বরবর্ণ এবং যৌগিক স্বরবর্ণ। এখন যৌগিক স্বরবর্ণ বলেছিলাম আমরা দুইটা। যৌগিক স্বরবর্ণ কয়টা? দুইটা। কি কি? ওই আর ও। কেন এটা যৌগিক? কারণ ওই মনে হচ্ছে একটি বর্ণ, কিন্তু একটি না, এর মধ্যে কয়টা বর্ণ আছে? দুইটা। ওই বর্ণটার মধ্যে কয়টা বর্ণ আছে? দুইটা। মানে ওই আসলে দুইটা বর্ণের জোড়া। তাহলে ওই কোন কোন বর্ণের জোড়া? ওই হচ্ছে অ আর ই, এই দুটা বর্ণের জোড়া। মানে আসলে ওই নামে কোনো বর্ণ নাই, ওই হচ্ছে এই যে অ আর এই যে ই, এই দুজন যখন কি একসাথে যুক্ত হয় তখন সেটা হয়ে যায় কি ওই। ওই ও অ ই ওই। আর আরেকটা কি ও, কি বলেছিলাম যে অ উ। এই দুটি যৌগিক স্বর বর্ণ। যৌগিক স্বর বর্ণ মানে যেই দুটি যৌগিক স্বরবর্ণ বর্ণমালার মধ্যে আছে, বর্ণমালার মধ্যে আছে দুটি স্বরবর্ণ যারা একটি বর্ণ না, দুটি বর্ণের জোড়া। আর বলেছিলাম যৌগিক স্বরধ্বনি 25টি। যৌগিক স্বরধ্বনি কি? স্বরধ্বনি 25টি। এখন এই স্বরধ্বনি 25টি মানে বুঝিয়েছিলাম যে এই যে 11টি স্বরবর্ণ, এরা কি মানি কি? মানি তো বোঝাচ্ছি রক্ষণশীল দলনেতা। এই যৌগিক স্বর আছে 25টি, মানি কি? এই মানিটাই তো বোঝাচ্ছি যে কিছু কিছু স্বর জোড়া লাগানো নাই। আচ্ছা, ধ্বনি যৌগিক স্বর না বাবা, রক্ষণশীল দলনেতা। তুমি তো দলনেতা হয়ে দলনেতার মতো আচরণ করছো না। যৌগিক স্বর বর্ণ দুইটি। লক্ষ্য করতে হবে, আমার কথা বুঝতে হবে, আমার কথা শুনতে হবে, বুঝতে হবে। যৌগিক স্বর বর্ণ দুইটি। যৌগিক স্বরবর্ণ দুইটি। কি কি? ওই আর ও। কিন্তু যৌগিক স্বর বর্ণ না বলে যদি বলে যৌগিক স্বর ধ্বনি, তাহলে 25টি। এখন প্রশ্ন হলো বর্ণ আর ধ্বনির মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। যৌগিক স্বর বর্ণ হচ্ছে দুইটি আর যৌগিক স্বর ধ্বনি 25টি। তাহলে বর্ণের উচ্চারিত রূপটি তো ধ্বনি, বর্ণের উচ্চারিত রূপটি ধ্বনি, এটাই তো। কিন্তু যৌগিক স্বরধ্বনি একটু ভিন্ন জিনিস। যেখানে স্বরবর্ণ 11টি, স্বরধ্বনিতে 11টির বেশি কেমনে হবে? বর্ণের উচ্চারিত রূপটি তো ধ্বনি, বর্ণের উচ্চারিত রূপটি কি ধ্বনি। এই যে আমরা যখন লিখেছি অ, এটা বর্ণ, আর মুখে বলছি অ, ধ্বনি। এই যে লিখলাম আ, এটি লিখেছি বর্ণ, আর মুখে বলছে আ, এটি ধ্বনি। তাহলে 11টি বর্ণের ধ্বনি তো 11টি হওয়ার কথা, কিন্তু যৌগিক স্বরধ্বনি 25টি। কেন? কি আসলে যৌগিক স্বরধ্বনি কি? জি, বুঝে নেন, লক্ষ্য করেন। এবার যা বলছি সেটি শোনেন। যদি না বোঝার চেষ্টা করেন তাহলে হবে না। বাজারে আম কি এটা ওটা বই পড়বেন, জাতামাতা অগামগা জগামার্কা বই, বই পড়ে বোঝা যাবে না। আমার ক্লাস করে বুঝতে হবে। আমার ক্লাস করে যদি না বোঝেন, আমার ক্লাস করেও যদি বাংলা ব্যাকরণ না বোঝেন, তাহলে বাংলাদেশে অন্তত সম্ভব না। তাহলে কানাডা, অস্ট্রেলিয়ায় গিয়ে আপনাকে বাংলা শিখে আসতে হবে। জি, লক্ষ্য করেন, এটি একটি শব্দ যা। শব্দটা কি? যা। এখানে একটা আকার আছে, আ আছে, আ আছে, আ একটি মৌলিক স্বর, নিশ্চয় যৌগিক না, আরেকটি মৌলিক স্বর, আ যা। আর এখানে একটা দিলাম ও, ও আরেকটি মৌলিক স্বর। তাহলে এখানে একটা আ একটা মৌলিক স্বর, ও একটা মৌলিক স্বর, দুটো স্বর। তাহলে দুটো তো জোড়া লাগানো নাই। দুটো কি জোড়া লাগানো? দুটো জোড়া লাগানো না, দুটো জোড়া লাগানো না, কিন্তু একটা আ আলাদা, ও আলাদা। কিন্তু আমরা যখন উচ্চারণ করছি তখন আমরা বলতে পারবো না যে তুমি বাড়ি যা ও, বাড়ি যা ও, স্কুলে যা ও, বাজারে যা ও, না, বাজারে যাও, যাও। এই আ আর ওকে আলাদা করে উচ্চারণ করা যায় না। কেমন করে করতে হয়? একসাথে। দুটো স্বর আলাদা, যুক্ত না, জোড়া লাগানো না, কিন্তু যখন আপনি উচ্চারণ করবেন তখন এই দুটোকে একসাথে উচ্চারণ করতে হবে, আলাদা করে উচ্চারণ করা যাবে। বুঝতে পারছেন? ওই যে আমরা বলেছিলাম যে দয় রস্বই রস্বই,
তাহলে এটা হলো ই, এটা হলো ই, আর এটা দর, এটা ই, দুটো আলাদা ই। কিন্তু আপনি উচ্চারণ করবেন কি ই দয় না, আমি তোমাকে ভাত ই দয়, আমি তোমাকে বই ই দয় না, দি। যখন আপনি দি বলছেন ই, তখন দুটো ই উচ্চারণ করছেন একসাথে, দুটো ই একসাথে পাচ্ছেন কই? আসলে এই যে ই আর এই যে ই এক হয়ে যাচ্ছে, অর্থাৎ দুটো স্বর আলাদা হওয়া সত্ত্বেও উচ্চারণের সময় কি এক হয়ে যাচ্ছে। আমরা বলেছিলাম শিউলি, শিউ, শিউ। তাহলে এই যে ই আর এই যে তালবস্বর উ, এটা একটা, এখানে তালবস্য আর উ আলাদা। ই আর উকে তালবস্য কিন্তু মাঝখানে রেখে আলাদা করে রেখেছে, কিন্তু উচ্চারণের সময় ঈশৌলি না, ঈশৌলি না, কি শিউ, ইউ উচ্চারণ হচ্ছে ইউ। তো এই যে ইউ উচ্চারণ হচ্ছে, আপনি ইউ পাচ্ছেন কই? অর্থাৎ ই আর উ দুটো আলাদা বা মুক্ত স্বর হওয়া সত্ত্বেও, স্বরবর্ণ হওয়া সত্ত্বেও যখন আমি উচ্চারণ করছি শব্দটি, তখন এরা দুজন কি হয়ে যাচ্ছে? এক হয়ে যাচ্ছে, এক। বুঝতে পারছেন? এই যে তালবস্য রস্যকার সু, সু, উ একটা, এবার একটা দিলাম ই, তাহলে চলো সু ই, চলো সু ই, না সু ই না, কি উই, উই, সুই, সু। দুটো আলাদা স্বর কিন্তু আপনি আলাদা বলতে পারছেন, অর্থাৎ শব্দের মধ্যে এদেরকে কি করতে হচ্ছে? একই সাথে উচ্চারণ করতে। এই যে দুটি স্বরকে আপনি একসাথে উচ্চারণ করছেন, এদের নাম যৌগিক স্বরধ্বনি। এরা যৌগিক স্বর বর্ণ না, কারণ এরা জোড়া লাগানো নাই, এরা তো আলাদা আলাদাই আছে। এরা আলাদা আলাদা আছে, কিন্তু আপনি বলতে গিয়ে একসাথে করে ফেলছেন। এই যে বলতে গিয়ে যুক্ত করছেন, বলতে গিয়ে, এর নাম যৌগিক স্বরধ্বনি। তাহলে এই যে সুই, চুই, থুই, পুই, রুই, চুই, জুই, শিউ, বিউ, টিউ, দিউ, নিউ, আও, যাও, পাও, থাও, কাও, ঠিক আছে, দি, এইরকম করে যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি? 25টি। বুঝতে পেরেছেন? তাহলে দুটি বর্ণ যখন একটা আরেকটার সাথে যুক্ত অবস্থায় আছে, যুক্ত অবস্থাতে বর্ণমালা অবস্থান করেছে, এর নাম যৌগিক স্বরবর্ণ। আর কিছু কিছু বর্ণ যুক্ত না, কিন্তু আমরা যখন উচ্চারণ করি তখন দুটি স্বর একসাথে উচ্চারণ হয়, একসাথে ছাড়া আলাদা করে উচ্চারণ করা যায় না, এদের নাম যৌগিক স্বর। যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনির অপর নাম যুগ্ম স্বরধ্বনি বা দ্বিস্বরধ্বনি। মনে রাখবেন, যৌগিক স্বরধ্বনির অপর নাম কি? যুগ্ম স্বরধ্বনি বা দ্বিস্বরধ্বনি। তাহলে দ্বিস্বরধ্বনি কয়টি? 25টি। যুগ্ম স্বরধ্বনি কয়টি? 25টি। যৌগিক স্বরধ্বনি কয়টি? 25টি। তবে একজনের মতে 31টি। ডক্টর আব্দুল হাই নামক একজন ভাষাবিজ্ঞানী আছে, যার মতে যৌগিক স্বরধ্বনি 31টি। তো অপশনে 25টি থাকলে 31টি দেওয়া যাবে না, কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে বিকল্প বলে, আমরা বিকল্প, যদি 25টি না থাকে তাহলে উত্তর দিতে পারবেন 31টি। আর যদি এমনই প্রশ্ন হয় যে আব্দুল হায়ের মতে কয়টি, এমন হতেও পারে, ক্রিটিক্যাল কোশ্চেন, যে আব্দুল হায়ের মতে যৌগিক স্বরধ্বনি কয়টি, তাহলে 31টি। আর এমনি যৌগিক স্বরধ্বনি কয়টি নর্মালি কোশ্চেন করলে 25টি, আর 25টি না থাকলে তখন বিকল্প আমি 31টি ধরে উত্তর দেব। জি, এখন আমরা আসছি মৌলিক স্বরবর্ণ। আমরা মৌলিক স্বরবর্ণে আসছি, ওকে? এখন শিক্ষার্থী বন্ধুরা, যৌগিক স্বরবর্ণ ছিল 2টি, মনে আছে? যৌগিক স্বরবর্ণ না রক্ষণশীল দলনেতা, যৌগিক স্বরধ্বনির মধ্যে অন্তর্ভুক্ত হবে কি না? আচ্ছা হ্যাঁ, ওই যখন এমনি থাকবে হবে না, না। যেমন ধরেন যে একটা শব্দ কি দই, তো দই, এটি দই, এটি যৌগিক স্বরধ্বনির মধ্যে, এটা তো একটাই স্বর, ওই যৌগিক স্বরবর্ণ। যৌগিক স্বরধ্বনি হলো যে আলাদা একসঙ্গে থাকবে না, একসঙ্গে থাকবে না ভাই, আলাদা থাকবে কিন্তু উচ্চারণ হবে একসঙ্গে। আর এটা তো একসঙ্গে আছে, তা আপনি তো আমার কথা বোঝেন নাই, দলনেতার অবস্থা বেশি ভালো না। জি, যৌগিক স্বরধ্বনি বুঝলাম যে তারা একসঙ্গে থাকবে না, কিন্তু উচ্চারিত হবে একসঙ্গে। জি, তাহলে যৌগিক স্বরবর্ণে আসেন। যৌগিক স্বরবর্ণ 2টি, তাহলে 11টি স্বরবর্ণের মধ্যে, 11টি স্বরবর্ণের মধ্যে যৌগিক স্বরবর্ণ 2টি। তাহলে মৌলিক স্বরবর্ণ কয়টি? আপনি ধ্বনি ভুলে যান, ধ্বনি তখন বাদ দেন। এই যে আমাদের 11টি স্বরবর্ণ, 11টি স্বরবর্ণকে আমরা গঠনগতভাবে ভাগ করেছি 2 ভাগে, গঠনগত 2 ভাগে, যৌগিক স্বর আর মৌলিক স্বর।
তাহলে যৌগিক স্বরবর্ণ দুইটা, তাহলে মৌলিক স্বরবর্ণ কয়টি? মৌলিক স্বরবর্ণ হওয়ার কথা আসলে কয়টি? হওয়ার কথা 9টি। হওয়ার কথা কয়টি? 9টি। জি, কিন্তু 9টি না হয়ে কয়টি হচ্ছে? হয়েছে 7টি। কিন্তু কেন? একজন উত্তর দিচ্ছে 7টি। স্বামী মারা শিউলি। কই পাইলেন স্বামী মারা শিউলি? জাহাঙ্গীর আলম। আচ্ছা, 7টি তো লিখেছে বাবা, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার যে যৌগিক স্বরবর্ণ 2টি, তাহলে 11টির মধ্যে যদি আমরা 2 ভাগে ভাগ করি, একজনকে যদি 2টা দিই আর একজন 7টা পাবে, বাকি 2টা কার? কাজীর। বলো, আমরা যখন ভাগ করছি বর্ণগুলোকে, প্রথমে ভাগ করলাম মাত্রাহীন 4টি, অর্ধমাত্রা 1টি, পূর্ণমাত্রা 6টি, তাহলে আমাদের 11টি বর্ণ। যদি ভাগ যদি করো তাহলে 11টি তো তোমাকে মিলতে হবে। হ্রস্ব দীর্ঘ, হ্রস্ব 4টি, দীর্ঘ 7টি, তাই না? পূর্ণমাত্রা 6টি, অর্ধমাত্রা 1টি, মাত্রাহীন 4টি, দিয়ে আমাদের 11টি হলো। তাহলে এইখানে 11টি বর্ণকে যদি 2 ভাগে ভাগ করি, 1 ভাগে যদি 2টা হয়, আর 1 ভাগে 7টা কেন? আর 1 ভাগে 7টা কেন? আচ্ছা, এই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা, মৌলিক স্বরবর্ণ, মৌলিক স্বরবর্ণ বলা হচ্ছে কি? 7টি। যদিও অ্যাকচুয়ালি মৌলিক স্বরবর্ণ আসলে 6টি। মৌলিক স্বরবর্ণ 6টি। কিছু কিছু বর্ণ আছে যারা মৌলিকও না, যৌগিকও না। কিছু বর্ণ আছে, এখন একটা মজার, আপনাদের যদি আপনাদের ধাঁধা ধরি, দেখেন একটা ধাঁধা, এই প্রশ্নের উত্তর। জি জাহাঙ্গীর আলম, আপনাদের একটা ধাঁধা বলি। আপনি আমাকে গল্প শোনাতে চেয়েছেন, আমি ক্লাসের পরে শুনবো। আপনাদেরকে এখন একটা ধাঁধা বলি, ভালো করে শুনেন। মানসিক দক্ষতা, বিশেষ একটা পোর্শন আছে, মানসিক দক্ষতা, গাণিতিক যুক্তি। জি, এখন একটি মানসিক দক্ষতা বা গাণিতিক যুক্তির একটা প্রশ্ন আপনাদের করবো, আপনার মনোযোগ দিয়ে শুনে উত্তর করবেন। একটি নাইট ক্লাবে প্রাপ্তবয়স্ক 20 জন সদস্য আছে। একটি নাইট ক্লাবে প্রাপ্তবয়স্ক 20 জন সদস্য আছে। তাদের মধ্যে 10 জন পুরুষ, 7 জন নারী। এটা কেমনে সম্ভব? একটি নাইট ক্লাবে পূর্ণবয়স্ক 20 জন মানুষ আছে, 20 জন সদস্য আর কি। তাদের মধ্যে 10 জন পুরুষ আর 7 জন নারী। এটা কেমনে হবে বলেন? কে উত্তর দিবেন দেখি? থার্ড জেন্ডার আছে 3 জন। সুইটি রহমান, থ্যাংক ইউ, আপনি উত্তর দিয়েছেন, আপনার অনেক স্মার্ট। তার মানে প্রাপ্তবয়স্ক 20 জন আছে, তার মধ্যে বলছে 10 জন পুরুষ আর 7 জন নারী। তার মানে বাকি 3 জন আছে যে পুরুষও না, নারীও না। পুরুষ এবং নারীর কি মাঝামাঝি তৃতীয় লিঙ্গ। তাহলে এখন প্রশ্নটি হচ্ছে যে এই যে আমরা যে ভাগ করলাম 2 ভাগে, যৌগিক স্বরবর্ণ 2টি আর মৌলিক স্বরবর্ণ 7টি বা 6টি, যাই বলি, তার মানে বুঝতে হবে এখানে 2-3টা বর্ণ আছে যারা মৌলিকও না, যৌগিকও না, মানে নারীও না, পুরুষও না, যে মাঝামাঝি। তো কারা তারা একটু দেখে নেন। জি, এই বর্ণগুলি হচ্ছে এই যে দীর্ঘ ই, দীর্ঘ আর রি। দীর্ঘ ই, দীর্ঘ আর রি, এই 3টা বর্ণ না যৌগিক না মৌলিক। কি? এরা এমনি স্বরবর্ণ, যে মানুষ ভাই। ওই যে 10 জন পুরুষ আর 7 জন নারী আর 3 জন কি? 3 জন যেমন মানুষ, ঠিক তেমনি এখানে। আচ্ছা, তাহলে আমরা মানুষ 3 জন যদি বাদ দিই, মানে মৌলিক না যৌগিক না, দীর্ঘ ই, দীর্ঘ রি, দীর্ঘ ই, দীর্ঘ রি, এই 3টা মৌলিকও নয়, যৌগিকও নয়। আর 2টিকে আমরা যৌগিক বলেছি, তাহলে বাকি কয়টা থাকলো? বাকিগুলো খাতায় লেখেন দেখি, বাকিগুলো খাতায় লেখেন। আবার বলে দিচ্ছে 2টি হচ্ছে যৌগিক স্বরবর্ণ, ও আর ও। আর দীর্ঘ ই, দীর্ঘ রি, এই 3টা মৌলিকও না, যৌগিকও না। তাহলে বাকি যে বর্ণ, সেই বর্ণগুলি লেখেন। সেই বর্ণগুলি দেখেন তো এমন ভাবে কিনা: অ, আ, ই, উ, এ এবং ও।
এই 6টি বর্ণ আসলে মৌলিক স্বরবর্ণ। মৌলিক স্বরবর্ণ কয়টি? মৌলিক স্বরবর্ণ 6টি। মৌলিক স্বরবর্ণ 6টি, কিন্তু মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি, তখন আমরা উত্তর দিতে হবে 7টি। ভালো করে খেয়াল করবেন, মৌলিক স্বরবর্ণ কয়টি? স্বরবর্ণ 6টি। কি কি? অ, আ, ই, উ, এ, ও। মৌলিক স্বরবর্ণ 6টি, কিন্তু মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। কি? এর সাথে আরেকটি যুক্ত হবে, যার নাম হচ্ছে এ। এখন এই একই আমরা যে বর্ণমালা 11টি বর্ণ লিখেছি তার মধ্যে কোথাও আছে? নাহি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, পরীক্ষায় যখন প্রশ্ন হবে নিচের কোন শব্দে ধ্বনি আছে বা নিচের কোনটি ধ্বনির উদাহরণ, তখন যে তুমি অপশনে খুঁজবে, দেখে তো কই আছে? নিচের কোন শব্দটিতে আছে বা কোনটি ধ্বনির উদাহরণ, তাহলে থাকবে না। আসলে নামক কিছু বাংলা বর্ণমালায় নাই, নামক কোনো মাল বাংলা বর্ণমালায় নাই, কিন্তু মৌলিক স্বরধ্বনি কেমনে মৌলিক স্বরধ্বনি? আচ্ছা, আসলে শিক্ষার্থী বন্ধুরা এখানে 6টি বর্ণ কিন্তু ধ্বনি 7টা, মানে এখানে একজনের ডাবল রোল, ডাবল পার্ট, ডাবল অভিনয়। বোঝেন ডাবল অভিনয়? জি। এই বেটা, এই যে আমাদের একটা বর্ণ আছে এই এর ডাবল পার্ট। এ হচ্ছে চঞ্চল চৌধুরী, এ হচ্ছে কি? চঞ্চল চৌধুরী। কিন্তু এ হচ্ছে মোশাররফ করিম। ও নিজে কখনো বাপ, নিজে আবার বেটা, নিজে আবার কখনো 2 যমজ। আসলে নাই, ভুলে যান, আসলে 6টা, কিন্তু ধ্বনির সময় গুনতে হয় 7টা। কেন? এই মাঝে মাঝে আর মাঝে 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 আর মাঝে মাঝে কি এটি বুঝতে হবে। তাহলে নিচের কোন শব্দে ধ্বনি আছে, আপনি অপশনে খুঁজলে কি কাম হবে? খুঁজতে হবে কি এই আপনাকে জানতে হবে যে কখনো আর কখনো কি দেখেন রস্য, এর উচ্চারণ কি? রস্য, না এই মেয়ে না মেয়ে নাকি রস্য কিন্তু ক তখন আবার এক না, 1 2 3 এক নাকি এক। তাহলে এইটা এইটা কিন্তু আসলে এটা আর এটা নাকি এক। দয়েকারে কি বলেন তো? দয়েকারে দে না দে? ভাত দে না ভাত দে? ভাত দে হারামজাদা, ভাত দে না। দয়েকারে কি? দে কিন্তু দয়েকার খয়াকার তখন কি? দেখা। তোমার সাথে কি আমার দেখা হবে? তোমার সাথে আমার দেখা হবে না? দে দয়কারে দেখা দেখা নাকি? দেখা তাহলে এটার নাকি বুঝতে পারলেন? ময়কার অন্তস্থয়কার মেয়ে না মেয়ে? মায়ে কই যাও? মায়ে নাকি মেয়ে কিন্তু ময়কারে মেয়ে, তাই না? ময়কারে মেয়ে না ময়কারে মেয়ে? আমার জন্ম কি মে মাসে না মে মাসে? মে মাস না মে মাস? ময়কারে মেয়ে কিন্তু ময়কার লয়কার কি? মেলা না মেলা? চলো মেলা দেখি, চলো মেলা দেখে আসি। মেলা না মেলা? তয়কারে কি? তে না তে? তয়কারে তে। আর নয়াকারে কি? তেনা না তেনা? তেনা নাকি তে?
তাহলে এইবার কিন্তু এ না শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আপনাকে লক্ষ্য করতে হবে যে এ কখনো এ আর এ কখনো কি কিন্তু আপনি পাবেন। ওই যে বললাম যে নিচের কোন শব্দে আছে, কোনটি ধ্বনির উদাহরণ, তখন আপনি খুঁজবেন 4টা অপশনে, যদি 40টা অপশনে থাকে তাও আপনি খুঁজে পাবেন না। খুঁজতে খুঁজতে আপনি নিজেই কি হয়ে যাবেন। তার মানে আপনাকে খুঁজতে হবে এই কে বুঝে নিতে হবে, দেখতে হবে যে কোন এ আর কোন কি এটা আপনি খুঁজে বের করতে। ক্লিয়ার? তাহলে আমরা আবার বলছি যে মৌলিক স্বরবর্ণ 6টি। মৌলিক স্বরবর্ণ কয়টি? 6টি। কি কি? অ, আ, ই, উ, এ, ও। কিন্তু মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। কেন? এই যে কে 2বার ধরতে হবে, একবার এ হিসাবে আর একবার কি হিসাবে। তাহলে মৌলিক স্বরবর্ণ 6টি আর মৌলিক স্বরধ্বনি 7টি। ক্লিয়ার? আচ্ছা দেখেন, এই যে আমরা 11টি স্বরবর্ণ লিখেছি, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? কার। ঠিক আছে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। তাহলে এই যে অ এর কার কেমন? এর কার কেমন? এর কার আছে? নাই। তাহলে এর কার নেই। তাহলে আর কার নেই? কার নেই বলেন? 11টির মধ্যে শুধু একজনেরই কার নেই, এর কোনো কার নেই। এই অভাগা এর কোনো কি কার নেই। অতে অভাগা, কোনো কার নেই। কার আছে? আপনাদের কার আছে? না, আপনারা সবাই অভাগা। আমারও কার নাই, আমিও ভাই। আমার একটা ভাঙাচোরা মোটরসাইকেল আছে, কিন্তু কার নাই। তার মানে আমিও কি আর এই যে এদের কার আছে। বুঝতে পেরেছেন? তাহলে আয়ের কার আছে। আয়ের কার দেখতে কেমন? এই যে রস্বই, তারপর এটা আপনি বোর্ড কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা কেমন? দীর্ঘই। এটা কেমন? রস্যু। এটা কেমন? দীর্ঘ। এটা কেমন? রি। এটা কেমন? এটা কেমন? ওই। এটা কেমন? ও। এটা কেমন? ও। কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। কিন্তু 11টি বর্ণের কার হয় না। কয়টি বর্ণের কার হয়? 10টি বর্ণের। কয়টি বর্ণের কার হয়? 10টি। আর কয়টি বর্ণের কার হয় না? 1টি বর্ণের। কোন বর্ণের কার হয় না? এর কোনো কার হয় না, আর বাকি 10টি বর্ণের কার হয়। কিন্তু এর যে কার নেই, তাহলে কি কারে চড়তে পারবে না? আমার যে কার নেই, তাহলে আমি কি কারে চড়তে পারবো না? শিক্ষার্থী বন্ধুরা, আমি মাস্টার মানুষ, কার তো কেনার টাকা নাই, তাই বলে কি কারে চড়তে পারবো না? জি পারবো। এই রাজশাহী শহরে যত কার আছে, ভাড়া পাওয়া যায়, রেন্টে কার, সবই তো আমার। খালি ফোন দিব, যাই সেন্টু ড্রাইভার কার নিয়ে আসো, ওর কার নিয়ে চলে আসবে। আজকে কালো কার, আগামীকাল বলবো সাদা কার নিয়ে আসো, পরের দিন বলবো নীল কার নিয়ে আসো। তার মানে আমার কার নাই বলে কি আমি কারে চড়তে পারবো না? যে যার কার আছে তার তো শুধু ওইটাই কার, কিন্তু যার নাই তার যে কোনো কারই কি সে ভাড়া নিয়ে চড়তে পারবে। তার মানে এর কোনো কার নেই, কিন্তু কার না থাকা সত্ত্বেও এমন একটি বর্ণ যে কোনো কারোর সাথে কি মিশে থাকতে পারবে। এই যে আমরা যখন বলছি চ, স, স এর মধ্যে আছে, স আছে, ব আছে, হ মধ্যে আছে, ক এর মধ্যে আছে। দেখা যাচ্ছে যে আছে, দেখা যাচ্ছে কি শিক্ষার্থী বন্ধুরা? না, দেখা যাচ্ছে না। অর্থাৎ এমন একটি পাওয়ারফুল বর্ণ যে যাকে দেখা যাবে না, কিন্তু সে ভূতের মতো দেখা যাবে না, কিন্তু আছে। এই জন্য এর এই বিশেষ ক্ষমতাকে বলা হয় লীন ক্ষমতা। লীন ওকে কি বলা হয়? ওকে বলা হয় লীন বা নীলীন বা বিলীন। ওকে বলা হয় লীন বর্ণ বা নীলীন বর্ণ বা বিলীন বর্ণ। জাহাঙ্গীর আলম একাকার, ঠিকই বলেছ। অর্থাৎ আচ্ছা, এমন আর কোনো স্বর কি হবে যে থাকবে কিন্তু দেখা যাবে না?
আর কোনো স্বরের ক্ষেত্রে কেমন ঘটনা ঘটবে যে থাকবে কিন্তু দেখা যাবে না? না, থাকলে দেখা যেতেই হবে, সেটা ছোট আকারে হোক আর বড় আকারে হোক, থাকলে দেখা যেতেই হবে, সেটা পূর্ণরূপ হোক আর সংক্ষিপ্ত কারাকারে হোক। কিন্তু এমন একটি বর্ণ যে দেখা যেতেও পারে আবার নাও দেখা যেতে পারে, না দেখেও সে থাকবে। এই যে এর বিশেষ ক্ষমতা, মিশে যাওয়ার ক্ষমতা, এই ক্ষমতার জন্য অকে বলা হয় লীন বর্ণ বা নীলীন বর্ণ বা বিলীন বর্ণ। তাহলে কয়টি বর্ণের কার হয়? 10টি বর্ণের। তাহলে কারের সংখ্যা কয়টি? 10টি। 10টি বর্ণের কার হয় আর একটি বর্ণের কার হয় না। কোন বর্ণের? এর কোনো কার হয় না। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি এই ছকটা একটু করে ফেলো। আমি একটা ছক করেছি, তোমরা সবাই আমার সাথে এই ছকটা কি একটু দ্রুত করে ফেলবে। এখানে কয়টা বর্ণ লিখেছি একটু দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, কয়টা বর্ণ লিখেছি? 7টা। কয়টা? 7টা। কোন 7টা? 1 2 3 4 5 6 7, তাই তো? কয়টা বর্ণ? 7টা। কোন 7টা বলেন তো? ওই যে যৌগিক স্বরধ্বনি 7টা। কোন 7টা লিখেছি? যৌগিক স্বরধ্বনি 7টা লিখেছি। আচ্ছা, এখন আপনারা ছকের নিচ দিয়ে লিখবেন যে জিহ্বার অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর, জিহ্বার অবস্থানের ভিত্তিতে, আমি উপরে লিখছি কারণ নিচে হয়তো আপনারা দেখতে পারবেন না, আপনারা নিচ দিয়ে লিখবেন, ছকের নিচে লিখবেন জিহ্বার অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর 3 ধরনের। জিহ্বার অবস্থানের ভিত্তিতে, জিহ্বার অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর, এই যে 7টা মৌলিক স্বরধ্বনি, এই জিহ্বার অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর কয় ধরনের? 3 ধরনের। কি কি? লেখেন সম্মুখ, কেন্দ্রীয়, পশ্চাৎ। সম্মুখ, কেন্দ্রীয় আর কি? পশ্চাৎ। সম্মুখ, কেন্দ্রীয়, পশ্চাৎ। শিক্ষার্থী বন্ধুরা, এখন প্রশ্ন হবে সম্মুখ স্বরধ্বনি কয়টি? সম্মুখ স্বরধ্বনি 3টি। সম্মুখ স্বরধ্বনি কয়টি? 3টি। কি কি? সম্মুখ ই এ এ। সম্মুখ কয়টি? 3টি। কি কি? ই এ এ। বলেন তো একটু আমার সাথে, সম্মুখ কি কি? ই এ এ। ই এ এ সম্মুখ। পশ্চাৎ কয়টি? পশ্চাৎ, পশ্চাৎ 3টি। গেট। পশ্চাৎ 3টি। কি কি? উ ও অ। উ ও অ। আর কেন্দ্রীয় 1টি, আ। তাহলে সম্মুখ স্বরধ্বনি কয়টি? 3টি। পশ্চাৎ স্বরধ্বনি কয়টি? 3টি। কেন্দ্রীয় স্বরধ্বনি কয়টি? 1টি। তাহলে পরীক্ষা প্রশ্ন হবে নিচের কোনটি কেন্দ্রীয় স্বরধ্বনি? নিচের কোনটি কেন্দ্রীয় স্বরধ্বনি? কি বলবেন? আ। ঠিক আছে। সম্মুখ ই এ এ, পশ্চাৎ উ ও অ, আর কেন্দ্রীয় কি? আ। কিসের ভিত্তিতে এই ভাগটা করেছি? জিহ্বার অবস্থান। জিহ্বার অবস্থান। জি। এবার লিখবেন জিহ্বার উচ্চতার ভিত্তিতে। জিহ্বার উচ্চতার ভিত্তিতে মৌলিক স্বর 4 ধরনের। জিহ্বার উচ্চতার ভিত্তিতে, আমাদের যে জিহ্বাটা, এটাই স্বরগুলি বলার সময়
কোনো জিহ্বা কি উপরে ওঠে, কোনো জিহ্বাটা নিচের দিকে থাকে, কোনো জিহ্বাটা মাঝামাঝি। একটু পরে টের পাবেন। জি, আগে লিখে নিই, তারপরে আমি বুঝাই দিচ্ছি। জিহ্বার উচ্চতার ভিত্তিতে মৌলিক স্বর কয় ধরনের? 4 ধরনের। 4। এখন দেখেন তো, এখানে আমরা একটা 4 তলা বিল্ডিং বানিয়েছি, দেখছেন? এই বিল্ডিংটা কয় তলা দেখেন তো? 4 তলা। 4 তলা একটা বিল্ডিং, খেয়াল করেছেন? এর উপর তলায় কারা আছে? উপরের তলায় 4 তলায় আছে যারা উচ্চ শ্রেণীর মানুষ। উপরে কারা থাকে? যারা উচ্চ শ্রেণীর মানুষ, এদের নাম হচ্ছে উচ্চ। নিচ তলায় কি আছে? একদম নিচ তলায় যারা নিম্ন শ্রেণীর মানুষ। মাঝে কারা আছে? যারা মধ্য শ্রেণীর মানুষ। সমাজে আছে না উচ্চবিত্ত, নিম্নবিত্ত আর কি মধ্যবিত্ত। এই মধ্যবিত্তের মধ্যে কি কেউ আছে একটু উচ্চ মধ্য, কেউ আছে একটু নিম্ন মধ্য। উচ্চ মধ্য, নিম্ন মধ্য। তাহলে উচ্চের কাছে যে আছে এই বেটা হলো উচ্চ মধ্য, নিম্নের যে কাছে যে আছে সে আছে নিম্ন মধ্য। তাহলে জিহ্বার উচ্চতার ভিত্তিতে মৌলিক স্বর কয় ধরনের? 4 ধরনের। কি কি? উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। তাহলে উচ্চ স্বর কোনটা কোনটা? উচ্চ স্বর ই উ, ই উ, উচ্চ স্বর। ই ই ই বলতে গেলে জিহ্বাটা একটু উপরের দিকে উঠে যাচ্ছে, তালুর দিকে। ই। কিন্তু আ বলেন তো, আ আ দেখেন জিহ্বাটা নিচে চেপে থাকছে না নিচে লেগে থাকছে? আ আ বলার সময় জিহ্বাটা কোথায় লেগে আছে? একদম কি একদম নিচের সাথে লেগে আছে আ। আর যখন ই বলছেন ই, জিহ্বাটা একটু উপরের দিকে উঠে গেছে। জিহ্বার উচ্চতার ভিত্তিতে জিহ্বা যখন উপরে ওঠে উচ্চ স্বর ই উ বলতে গিয়ে জিহ্বা উপরে ওঠে, আ বলতে গিয়ে জিহ্বাটা নিচের দিকে চেপে রাখতে হয়। আচ্ছা, যেমন করে আমরা আ বলছি, আ জিহ্বাটা নিচের দিকে চেপে, এইভাবে ই বলেন তো, এ এ এ এ জিহ্বার নিচে চেপে রাখলে হবে না, নিচে চেপে রেখে আ আ। কিন্তু ই ই বলতে চাইলে জিহ্বাকে কি উচ্চে নিতে হয়, তো উচ্চ। আর এগুলি মাঝামাঝি থাকে, এ ও বলতে গিয়ে মাঝামাঝি থাকে। মাঝামাঝির মধ্যে এরা একটুখানি উপরের দিকে আর এরা একটু নিচের দিকে। জি, তাহলে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য আর নিম্ন। এখন বলেন ই ইজ ইকাল টু হোয়াট? ই ইজ ইকাল টু হোয়াট বলতে পারবেন? ই কি? আচ্ছা, ই এই যে উচ্চ, ই উচ্চ না? উচ্চ। তাহলে ই কি সম্মুখ না? তাহলে ই এর নাম উচ্চ সম্মুখ। ই এর নাম কি? উচ্চ। তাহলে একবার ই হচ্ছে উচ্চ আর একবার ই কি সম্মুখ। তাহলে ই ইজ ইকাল টু কি? উচ্চ সম্মুখ। হ্যাঁ, সম্মুখ উচ্চ। সুইটি রহমান, থ্যাংক ইউ। সম্মুখ উচ্চ না বলে আমরা বলবো উচ্চ সম্মুখ, আমাদের বলার সুবিধার জন্য, ঠিক আছে? আচ্ছা, ই এর জায়গায় যদি পরীক্ষক এবার উ দেয়, উ, তাহলে কি হবে? উ ইজ ইকাল টু হোয়াট? তাহলে উ কোথায় আছে? উ উচ্চতে বাবা, উচ্চতেই তো আছে, কিন্তু পশ্চাৎ। উ এর অবস্থান কি? উচ্চ পশ্চাৎ। তাহলে উ ইজ ইকাল টু উচ্চ কিন্তু কি পশ্চাৎ। তাহলে ই হচ্ছে উচ্চ সম্মুখ, উ হচ্ছে উচ্চ পশ্চাৎ। দুটোই তো উচ্চ, সন্দেহ আছে? দুটোই উচ্চ, একটা উচ্চ সম্মুখ আর একটা উচ্চ পশ্চাৎ। এই দুটো উচ্চ মধ্য, এই দুটো উচ্চ মধ্য। তাহলে উচ্চ মধ্য সম্মুখ এ আর উচ্চ মধ্য পশ্চাৎ ও। উচ্চ মধ্য সম্মুখ, উচ্চ মধ্য পশ্চাৎ। এই দুটো নিম্ন মধ্য, তাহলে নিম্ন মধ্য সম্মুখ আর নিম্ন মধ্য পশ্চাৎ। আর এটা কি? আ কি? আ শখের দিকে তাকিয়ে বলো, আ কি? নিম্ন কেন্দ্রীয়। নিম্ন না? নিম্ন তো নিম্ন, কিন্তু সম্মুখ না পশ্চাৎ? কেন্দ্রীয়। তাহলে আ হচ্ছে নিম্ন কেন্দ্রীয়। খুবই সিম্পল।
হ্যাঁ, এখন পরীক্ষায় যখন আসবে নিচের কোনটি উচ্চ সম্মুখ স্বর, নিচের কোনটি উচ্চ পশ্চাৎ স্বর, নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বর, নিচের কোনটি উচ্চ মধ্য পশ্চাৎ স্বর, তখন এইগুলিকে আপনি মুখস্থ করে রাখবেন, মুখস্থ করবেন। এই উচ্চ উচ্চ সম্মুখ উচ্চ সম্মুখ ও উচ্চ 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 মধ্য পশ্চাৎ নিম্ন মধ্য নিম্ন মুখস্থ থাকবে, জিন্দেগিতেও না। আপনি 1000 বছর ধরে যদি মুখস্থ করতে থাকেন, 1000 বছর ধরে আপনি ওই বনলতা সেনের খোঁজে পথ হাঁটতে থাকেন, এই পড়তে পড়তে পরীক্ষার হলে গিয়ে দেখবেন, পরীক্ষা যখন এসছে কি দেখে আপনি ভ্যা হয়ে যাবেন, তাহলে আপনি মুখস্থ করা যাবে না, এভাবে কাম হবে না। যদি পরীক্ষায় আসে নিচের কোনটি উচ্চ সম্মুখ, নিচের কোনটি উচ্চ মধ্য পশ্চাৎ, নিচের কোনটি, তাহলে কি করতে হবে? এত কিছু ভুলে যেতে হবে, এত চাপ নিয়ে পড়া যাবে না, বুঝতে পেরেছেন? ব্যাকরণ কিন্তু চাপ নিয়ে মেমোরাইজ করে পড়া যাবে না, ব্রেনে না, ব্যাকরণকে কি করতে হবে? এইখানে নিতে হবে, হার্টে নিতে হবে। জি, যদি এই ধরনের কোশ্চেন আসে তাহলে আপনার কাজ, আপনি আসলে একটা জিনিস শুধু মনে রাখবেন, স্রেফ মৌলিক 7টি স্বরধ্বনি মনে রাখবেন। কোনটি উচ্চ সম্মুখ, কোনটি উচ্চ পশ্চাৎ, কোনটি উচ্চ মধ্য, কোনটি নিম্ন মধ্য পশ্চাৎ, কোনটি, এত কিছু আপনি একদম ভুলে যাবেন। আপনার কাজ স্রেফ 7টি বর্ণ মনে রাখা, সিরিয়াল করে। কি কি? খাতার দিকে তাকিয়ে আমার সাথে একবার বলেন তো, সম্মুখ স্বরধ্বনি 3টা কি কি বলেন? সম্মুখ স্বরধ্বনি 3টা। সম্মুখ, আপনাকে শুধু সম্মুখ, কেন্দ্রীয় আর পশ্চাৎ মনে রাখতে হবে। সম্মুখ কি কি? সম্মুখ ই এ এ, সম্মুখ ই এ এ, পশ্চাৎ কি উ ও অ, আর কেন্দ্রীয় আ। আপনি স্রেফ এই 7টি বর্ণ মনে রাখবেন, 7টি মনে রাখবেন। আপনাকে আর অন্য কিছু মনে রাখতে হবে না। কোনটি উচ্চ সম্মুখ, কোনটি উচ্চ মধ্য সম্মুখ, কোনটি নিম্ন মধ্য পশ্চাৎ, কোনটি উচ্চ মধ্য, এগুলো না, আপনাকে মনে রাখতে হবে স্রেফ 7টি বর্ণ। কোন 7টি? সম্মুখ ই এ এ, পশ্চাৎ উ ও অ, আর কেন্দ্রীয় আ। এবার কাম শেষ। এই 7টি বর্ণ যদি মনে রাখতে পারেন, পরীক্ষায় কি খাতার এক কোনায় লিখে নেবেন, খাতার এক কোনায়। আমরা অনেক সময় যোগ বিয়োগ গুণ ভাগ করি না, যোগ বিয়োগ করে অঙ্ক করতে গিয়ে গুণ করা লাগবে, তাহলে আমরা খাতার এক কোনায় করি, প্রশ্নের এক কোনায় করতে হয়তো। তাহলে আপনি 7টি বর্ণ লিখে নিলেন, এবার দেখে দেখে উত্তর দিবেন। সম্মুখ কি কি? ই এ সম্মুখ। পশ্চাৎ কোনটি? উ অ। কেন্দ্রীয় কোনটি? আ। উচ্চ কোনটি? উচ্চ, উচ্চ কোনটি? ওই যে উপরে আছে, এই জায়গাটা উপরে আছে, উচ্চ। তারপরে কি? উচ্চ মধ্য। তারপরে কি? নিম্ন মধ্য। তারপরে নিম্ন। কোনটি নিম্ন মধ্য স্বর এটা আপনাকে মনে রাখার দরকার নাই, এই যে নিম্ন মধ্য। তাহলে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। আর যদি এইভাবে ধরেন তাহলে সম্মুখ, কেন্দ্রীয়, পশ্চাৎ। এবার আপনি নিজে বের করে ফেলতে পারবেন। এখন আমি যখন পরীক্ষায় বলবো ও কি ও, বলেন ও কি ও? নিম্ন মধ্য না উচ্চ মধ্য? উচ্চ মধ্য পশ্চাৎ, উচ্চ মধ্য পশ্চাৎ। একই এ, নিম্ন মধ্য সম্মুখ, নিম্ন মধ্য সম্মুখ। উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি কোনটি বলেন? উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি কোনটি? উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি কোনটি বলেন? উচ্চ পশ্চাৎ। তাহলে এই যে উচ্চ ভাই, এটা তো উচ্চ, তাহলে উচ্চ সম্মুখ আর উচ্চ পশ্চাৎ। উচ্চ সম্মুখ, উচ্চ পশ্চাৎ। গুড। বলেন তো নিম্ন মধ্য সম্মুখ স্বরধ্বনি কোনটি? নিম্ন মধ্য সম্মুখ স্বরধ্বনি। নিম্ন মধ্য সম্মুখ, নিম্ন মধ্য সম্মুখ স্বরধ্বনি। এই যে নিম্ন মধ্য সম্মুখ, তাহলে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। নিম্ন মধ্য সম্মুখ এ না নিম্ন মধ্য সম্মুখ হচ্ছে নিম্ন মধ্য সম্মুখ। উচ্চ মধ্য সম্মুখ এ, উচ্চ মধ্য সম্মুখ এ, আর নিম্ন মধ্য সম্মুখ কি? আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুবই সিম্পল। আমি আবার বলে দিই, এই দুইটা উচ্চ, এই দুইটা কি উচ্চ, তাহলে উচ্চ সম্মুখ, উচ্চ পশ্চাৎ।
উচ্চ সম্মুখ, উচ্চ পশ্চাৎ, এই দুইটা উচ্চ মধ্য, তাহলে উচ্চ মধ্য সম্মুখ, উচ্চ মধ্য পশ্চাৎ। এই দুটা নিম্ন মধ্য, তাহলে নিম্ন মধ্য সম্মুখ, নিম্ন মধ্য পশ্চাৎ। আর এটা হচ্ছে নিম্ন কেন্দ্রীয়, নিম্ন কেন্দ্রীয়। কোনো ভেজাল আছে? পরিবেশটা সুন্দর না? আমি কি কাউরে গালি দেই? আচ্ছা, এইবার লেখেন, তারপরে একদল মানুষ বলবে জুয়েল কিবরিয়া ভালা না। আমি কই আমি তো ভালা না, ভালো লইয়াই থাইকো। জি, লেখেন চোয়ালের অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর প্রধানত দুই প্রকার। চোয়ালের অবস্থানের ভিত্তিতে, চোয়ালের অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর প্রধানত দুই প্রকার। হ্যাঁ, জাহাঙ্গীর আলম, ধন্যবাদ। চোয়ালের, এবার লেখেন আরেকটি কথা লেখবে, স্বরবর্ণ শেষ হবে। এবার আমরা আরেকটা আলোচনা করলে আমাদের স্বরবর্ণটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, ঠিক আছে? কি লিখছেন এবার? চোয়ালের অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর প্রধানত, প্রধানত কথা লিখবেন, প্রধানত দুই প্রকার। কি কি? একটির নাম হচ্ছে সংবৃত, আরেকটা হচ্ছে বিবৃত। সংবৃত এবং বিবৃত। চোয়ালের, এই যে চোয়াল বোঝেন তো? চোয়াল, এই যে আমরা হা করছি কি দিয়ে? চোয়াল, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, চোয়াল। তো চোয়ালের অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর প্রধানত দুই প্রকার। কি কি? সংবৃত এবং কি বিবৃত। আরো মজার, এটা আরো মজার এবং আরো গুরুত্বপূর্ণ জিনিস যা শেখাচ্ছে এভাবে, দেখেন। আচ্ছা, এবার আমার সাথে সাথে একটু বলতে হবে, আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাস করছি, যেটি বাংলা ব্যাকরণে, যেটিকে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস বলি। জি, একটু আমার সাথে দয়া করে বলবেন, একটু বলেন তো, ই বলেন তো, ই, ই বলেন, একটু জোরে বলবেন, জোরে। স্যার আপনি তো শুনতে পাচ্ছেন, আমি শুনতে না পাই, নিজেই নিজেকে আপনি শোনেন। ই বলেন, ই, জোরে বলেন ই। এবার বলেন উ, উ, ই, আরো জোরে বলেন ই, ই। এবার বলেন আ, আ, ই, ই, আ। যখন আ বলছেন, দেখেন মুখটা হয়ে যাচ্ছে হা। আ বলার সময় মুখটা হয়ে যাচ্ছে কি? হা। অনেক বড় হা করে আ বলেন তো। আ, আ, আ। এবার অনেক বড় হা করে ই বলেন, বলেন। এখন প্রশ্ন, কেন হবে না? আমি যেমন খুশি তেমন করে বলবো না। তাহলে আপনি যখন ই বলতে চাইবেন, তখন আপনার এই হাকে কি করতে হবে? একটু ফাঁকা করতে হবে। যখন আমরা বলছি আ, যত খুশি হা, আ যত খুশি হা। কিন্তু যখন বলবো ই, তখন আর যত খুশি হা না। এবার সোয়ালকে কি করতে হবে? জি, তার মানে এই যে আমাদের এটা হলো গেট, কিছু বর্ণ বলতে গেলে গেটটা বড় করে খুলতে হয়, আর কিছু বর্ণ বলতে গেলে গেটকে কি করতে হয়? ছোট করে। পকেট গেট, একটা সাইকেল বের হবে, ছাগল বের হবে, তাহলে পকেট গেট খুললে হবে, তাই না? একটা ট্রাক বের হবে, তাহলে তো পুরো বড় গেট খুলতে হবে। তাহলে যেই স্বর বলতে গেলে এই সোয়ালগুলি চাপা থাকে, চাপা, চাপা মানে সংকুচিত থাকে, তার নাম সংবৃত স্বর। লিখে নেন, যে স্বর উচ্চারণে চোয়াল চাপা বা সংকুচিত থাকে তার নাম সংবৃত স্বর। যে লিখে নেন, যে স্বর উচ্চারণ করতে উচ্চারণে কে চোয়াল চাপা বা সংকুচিত থাকে, চাপা বা সংকুচিত, তার নাম সংবৃত স্বর। আর যেই স্বর উচ্চারণ করতে গেলে চোয়াল কি
ফাঁকা বা বিস্তৃত হয়, ফাঁকা বা বিস্তৃত হয়, তার নাম কি? বিবৃত স্বর। বিবৃত মানে বিস্তৃত, বিবৃত মানে কি? বিবৃত মানে বিস্তৃত, আর সংবৃত মানে কি? সংকুচিত। এখন এই যে আপনি মুখস্থ করে রাখবেন, যেমন সংবৃত সংবৃত এই সংবৃত ই সংবৃত উ উ সংবৃত উ সংবৃত বিবৃত, দরকার নাই। পৃথিবীর কোনো দিন, জি বুঝতে পারলেন, নিজের বউয়ের নাম ভুলে যাবেন, ডার্লিংয়ের নাম ভুলে যাবেন, ছেলেমেয়ের নাম ভুলে যাবেন, ভাই বোনের নাম ভুলে যাবেন, সংবৃত বিবৃত জিন্দেগিতেও ভুল হবে না। আর যদি না শেখেন, না বোঝেন, মুখস্থ করে যাবেন বিবৃত বিবৃত এই সংবৃত এই সংবৃত উ সংবৃত সংবৃত, এবার যে পরীক্ষার হলে যাবেন কি এবার দেখবেন যে কি এখন দেখেন এই যে কি কিন্তু বলে দিয়েছে মানে হা, কি হা, তাহলে হা মানে ফাঁকা বিস্তৃত, তাহলে বিবৃত। আপনার ভুলে যাওয়ার কোনো সুযোগ আছে? ভুলে যান দেখি কেমন পারেন। আপনি চেষ্টা করলেও ভুলতে পারবেন না ভাই, চেষ্টা করলেও ভুলতে পারবেন না। বর্ণটা শুধু উচ্চারণ করবেন, বর্ণই আপনাকে মনে করে দিবে। আপনার মনে রাখার দরকার নেই যে আপনি বিবৃত বিবৃত, বর্ণ আপনাকে মনে করে দিবে যে আমি যখন বলছি বলছি মানে যে সোয়াল হয়ে গেল, হা মানে ফাঁকা বিস্তৃত, তাহলে বিবৃত। আর যখন বলছি ই যত জোরে বলেন, ই যত জোরে বলেন, কোনোভাবেই কিন্তু আপনার মুখ ফাঁকা হবে না। শক্তি বেশি দিবেন কিন্তু মুখ ফাঁকা হবে না। বুঝতে পেরেছেন? জি। তাহলে এখন বলেন তো বলেন তো জোরে বলেন এ, এবার বলেন এই যে দেখেন বলেন এবার বলেন এক। তো যখন বলছেন এই মুখটা কিন্তু দেখেন স্বাভাবিক, এই যে মুখ বলছেন এক মুখ হয়ে যাচ্ছে ব্যা। যখন বলছেন যে কি দে ভাত দে মুখে যেমন দে, যখন বলছেন দেখা, তোমার সাথে আমার কি দেখা হবে, দে বললে মুখটা কিন্তু হয়ে যাচ্ছে কি ভ্যা। তাহলে একটা একটা আর একটা তাহলে আর এর মধ্যে পার্থক্য কি? হচ্ছে মুখটা স্বাভাবিক একটু চাপা, আর বলতে গেলে মুখটা ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে বিস্তৃত, তাহলে বিবৃত। তাহলে হচ্ছে সংবৃত, হচ্ছে বিবৃত। ও বলেন তো বলেন জোরে বলেন যত জোরে বলেন না কেন এই যে ভাই আর বললে কিন্তু আর বুঝতে পারছেন না? তাহলে বলতে গেলে মুখটা ছোট হয়ে আসছে, আর বলতে গেলে মুখটা খুলে যাচ্ছে। তাহলে যেইটা ছোট হয়ে আসছে, ছোট হয়ে যাচ্ছে, সেটা সংবৃত, আর যেইটা বড় হয়ে যাচ্ছে সেটা কি বিবৃত। না তাও বোঝেন নাই? এরপরেও যদি না বোঝেন, আবার বলেছি, প্রথম ক্লাসে বলেছি, আমার কাছে ক্লাস করেও যদি বাংলা ব্যাকরণ না বোঝেন, তাহলে বুঝতে হবে আপনার এখনো বাংলা পড়ার বয়স কি হয়নি। জি, অথবা আপনাকে দিয়ে আর হবে না। জি, তাহলে এই চারটা হচ্ছে সংবৃত। কি সংবৃত, আর বিবৃত। আর ভালো করে খেয়াল করেন, বিবৃত, খুলে গেল বিবৃত, বিবৃত, ঠিক তো? কিন্তু এই যে আর বলেন তো খোলা, আর খোলা, কিন্তু দুটো খোলার মাঝে একটু পার্থক্য আছে। এই সারিও বিবৃত, এই সারিটাও বিবৃত, দুটো এই খোলা, খোলা, কিন্তু একটু পার্থক্য আছে। একটা বেশি খোলা আর একটা কম খোলা। বলেন তো কোনটা বেশি খোলা আর কোনটা কম খোলা?
আ বলেন, আ আ, যত খুশি হা, এর নামই তো আ। যত তিমি মাছের মতো যত খুশি আ, কিন্তু যখন আপনি অ বলবেন, আ আর অ খোলা, কিন্তু বেশি বড় খোলা নাকি একটু কম খোলা? খোলা বিবৃত, কিন্তু একটা বেশি আর একটা কম। আ খোলা, কিন্তু খোলা, কিন্তু আয়ের মতো না। তাহলে একটু বেশি খোলা, আর এই দুটো খোলা কিন্তু একটু কম। তাহলে আয়ের নাম বিবৃত, আর এর নাম অর্ধ বিবৃত। কি নাম? অর্ধ। অর্ধ মানে আসলে এই সারি আর এই সারি, দুই সারি বিবৃত। খোলা, বেশি খোলার নাম বিবৃত, আর খোলা কিন্তু একটু কম, এটার নাম অর্ধ বিবৃত। অর্ধ বিবৃত। জি, এবার আপনাদের কাছে একটা ওয়ার্ক দিচ্ছি, ক্লাস ওয়ার্ক। এই যে ই উ চাপা, ই উ চাপা, এ ও এটা বলেছিলাম চাপা, কিন্তু এক সারি বেশি চাপা আর এক সারি কম চাপা। আপনারা বের করেন কোন সারি বেশি চাপা আর কোন সারি কম। দুই সারি চাপা সংবৃত, কিন্তু একটা বেশি আর একটা কম। বলেন কোন সারি বেশি চাপা আর কোন সারি একটু কম চাপা? ই উ কি বেশি না কম? বেশি চাপা না কম চাপা? আচ্ছা বলেন ই, বলেন ই, ই। এবার বলেন এ, এ ই, এ ই, এ ই। ই বললে একটু চেপে যাচ্ছে বেশি, আর এ বললে একটু খুলে যাচ্ছে। তা এটা কিন্তু খোলা না, চাপায়, কিন্তু বেশি চাপা, আর এটা একটু কি একটু কম চাপা। চাপা কিন্তু একটু, জি। তাহলে ই ও বেশি চাপা হলে সংবৃত, আর যেটা চাপা কিন্তু একটু কম, তার নাম কি? অর্ধ সংবৃত। তাহলে সংবৃত, আর এটার নাম কি? অর্ধ সংবৃত। জি, বুঝতে পারলেন? গুড। তাহলে এই দুই সারি সংবৃত, চাপা কিন্তু একটু বেশি আর একটা একটু কি কম, তাহলে সংবৃত অর্ধ সংবৃত। এই দুই সারি ফাঁকা মানে বিবৃত, একটা বেশি ফাঁকা আর একটা একটু কম ফাঁকা। বলেন তাহলে কোনটি? তাহলে যদি বলে চোয়ালের অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর কয় প্রকার, তখন আবার বললেন না দুই প্রকার। ওই যে বললাম যে কিছু কিছু ছেলেমেয়ে আছেন কনফিউজড হইতে ভালোবাসেন। চোয়ালের অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর কিন্তু চার প্রকার, প্রধানত দুই প্রকার। প্রধানত দুই প্রকার, সংবৃত আর বিবৃত। সংবৃত আর বিবৃত। সংবৃত যে দুই প্রকার, সংবৃত আর অর্ধ সংবৃত। বিবৃত দুই প্রকার, বিবৃত আর অর্ধ বিবৃত। তাহলে চোয়ালের অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর কয় প্রকার? চার প্রকার। কি কি? সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত, বিবৃত। চোয়ালের অবস্থানের ভিত্তিতে মৌলিক স্বর কয় প্রকার? চার প্রকার। কি কি? সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত, বিবৃত। আর যদি প্রধানত কয় প্রকার, তাহলে বলতে হবে সংবৃত আর বিবৃত। এখন এমন কিছু ছাত্র হয়তো আমার এই ব্যাচে আছেন, দু একজন এমন থাকতেও পারেন যে স্যার আমার তো চাপা খোলা বুঝি না, আমার তো মুখ অটো, যা বলি সব একই সাইজ। মানে সাইজে আমার কি অটো, আমার বেশি খোলেও না বেশি চাপেও না, আমার মুখের সাইজে অটো, আমি কম বেশি দেখে কেমনে বুঝবো? তাহলে সে কি, তার কি পড়াশোনা করা যাওয়া হবে না? জি। তাহলে আবার বলছে এত কিছু ভুলে যান। চাপা মাপা খোলা, খুব বেশি চাপা কম চাপা হলো ব্যাকরণিক ওই, অথেন্টিক ওই ব্যাকরণিক। চাপা নাকি খোলা, চাপা হলে বেশি চাপা নাকি কম চাপা, খোলা হলে বেশি খোলা নাকি একটু কম খোলা, দিয়ে আমরা বুঝলাম। আর যদি কারো চাপা খোলা বুঝতে সমস্যা হয়, স্যার আমি এত কিছু বুঝি না, আমার মুখের সাইজ অটো, আমার বেশি ফাঁকো হয় না বেশি চাপেও না, একই রকম থাকে, তাহলে তার জন্য কৌশল। কৌশল কি? ওই যে আপনার যে মনে আছে, ওই যে আবার ওই একই কৌশল। বলেন তো সম্মুখ স্বর কয়টা? সম্মুখ স্বর, সম্মুখ স্বর তিনটা, সম্মুখ তিনটা মনে আছে? ই এ এক, পশ্চাৎ স্বর উ ও অর, কেন্দ্রীয় আ। এটার উপর সবকিছু নির্ভর করছে। শেষ। এই সাতটি বর্ণ জানা মানেই স্বরবর্ণের সকল জটিল আলোচনা ক্লিয়ার। আপনার কোনো কিছু মনে রাখা দরকার না, যা কিছু আজকে পড়ালাম কোনো কিছু মনে রাখা দরকার না, সব ভুলে যাবেন। শুধু সাতটি বর্ণ সিরিয়ালি মনে রাখবেন। ই এ উ ও অ আ,
ই এ আ উ ও অ আ, তাহলে শেষ। সম্মুখ 3টি ই এ আ, পশ্চাৎ 3টি উ অ, কেন্দ্রীয় আ। এই যে দুটা উচ্চ, তারপর উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন, ঠিক আছে না? উপরে আছে উচ্চ, তারপর উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। একইভাবে কি ওই যে একইভাবে সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত, বিবৃত। আমার মাপজোক নেওয়ার টাইম নাই, ভালো লাগে না আমার, তাহলে দরকার। তাহলে ওই যে উচ্চ মানে সংবৃত, উচ্চ দুটা কি সংবৃত, তারপর কি অর্ধ সংবৃত, তারপরে অর্ধ বিবৃত, বিবৃত। উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। একইভাবে সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত, বিবৃত। মামলা ডিসমিস। তাহলে স্বরবর্ণ নিয়ে আমাদের আলোচনা কি? স্বরবর্ণ নিয়ে ইনশাল্লাহ আমার আলোচনা এখানে। স্বরবর্ণ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করবেন। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের যদি স্বরবর্ণ নিয়ে, যে কাউসার আলী আমার ক্লাসের ভিডিও দেখার পর কোনো বই, পৃথিবীর কোনো বই অনুসরণ করার দরকার নাই। কাউসার আলী আমার বাংলা ক্লাসের ভিডিও বা ক্লাসটি করার পরে আপনার বাংলাদেশের কোনো বই, বাংলা বই দেখার দরকার নেই। আপনি আমেরিকান বাংলা বই চাইলে দেখতে পারবেন, জি। আর এমনি যদি মনে করেন না স্যার একটু পড়ার জন্য, তাহলে যে কোনো বই দেখতে পারবেন। তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ, নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ। তবে আবার বলে দিচ্ছি যে বর্তমান যে নতুন এডিশনের ব্যাকরণ, এই করোনা ব্যাকরণ না, আগের মুনির চৌধুরী, হায়াত মাহমুদের যে ব্যাকরণ, আপনাদের সময় যে নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ ছিল হায়াত মাহমুদ স্যারের, সেই ব্যাকরণটি ফলো করতে পারবেন, জি। আমি যা যা বলছি এর বাইরে কি আপনার কোনো বই ফলো করার দরকার আছে? আমার মনে হয় যে না, জি। আপনাদের স্বরবর্ণ নিয়ে কোনো প্রশ্ন থাকলে দয়া করে করবেন। জি, বই লাগবে না। আমার ক্লাস লেকচার ঠিকমতো ফলো করলে, ক্লাসটা ঠিকমতো করলে বা ফলো করলে ইনশাল্লাহ আপনাদের বই লাগবে না। তারপরেও কেউ আপনারা প্র্যাকটিস করতে চাইলে নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণটা ফলো করবেন, আগের যে পুরাতন বোর্ড ব্যাকরণটি। পাশাপাশি আপনারা যদি মনে করেন তাহলে বাজারের প্রচলিত দু একটি বইও ফলো করতে পারবেন, জি। যে কোনো বই ফলো করতে পারবেন। আর আমি গতদিনে বলেছি আমার লেখা একটি বই আছে বাংলা কোষ, আমার লেখা একটি বই আছে কি বাংলা কোষ। যদি সম্ভব হয় আপনারা একটু কালেক্ট করে নেবেন, আমার বইটি থেকেও প্র্যাকটিস করতে পারবেন, জি। এবারে আমরা চলে যাচ্ছি যে আমার ক্লাস নোট করলে ইনশাআল্লাহ, বললাম তো আমার ক্লাস নোট করলে আপনাদের অন্য কোনো বই লাগবে না। এবার আমরা ব্যঞ্জন বর্ণ পড়ব, ঠিক আছে? কি পড়ব? ব্যঞ্জন বর্ণ। জি, রক্ষণশীল দলনেতা স্যার আপনার শার্টটি অনেক সুন্দর। ঠিক আছে, রক্ষণশীল দলনেতা, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আসলে সুন্দর অসুন্দর যাই হোক, পরে ক্লাস তো নিতে হবে, তাই না? আচ্ছা, তো ব্যঞ্জন বর্ণ আমরা গতদিন লিখেছিলাম, মনে আছে আপনাদের? জি, দ্রুত লিখে ফেলেন। স্যার বইটা প্রি অর্ডার করা হয়নি, এখন উপায় কি স্যার? শাহরিয়ার, প্রি অর্ডার যদি না করা হয়ে থাকে তাহলে 5 তারিখের পরে আপনারা এমনি অর্ডার করবেন। যে প্রি অর্ডারগুলি ওনারা নিয়েছেন প্রকাশনী থেকে, ওনারা এই 5 তারিখ পর্যন্ত প্রি অর্ডারগুলি কমপ্লিট করার পরে 5 তারিখের পরে এমনি নর্মাল অর্ডার নেবে, আপনি অর্ডার করে বই নিতে পারবেন, জি, 5 তারিখের পরে। আচ্ছা, ব্যঞ্জন বর্ণগুলি দ্রুত লিখে ফেলেন, একটু এগিয়ে রাখি। আজকে হয়তো ব্যঞ্জন বর্ণ আমরা শেষ করব না, শেষ হবেও না, করবো না, একটুখানি এগিয়ে রাখি, ঠিক আছে? জি, হ্যাঁ জি, লিখে ফেলেন। আজকে আমার সাথে সাথে আরেকবার লিখবেন। জি, আজকে আমার সাথে সাথে আমি যেমন করে লিখছি আমার সাথে সাথে একটু লিখে ফেলবেন, ঠিক আছে?
একটু দ্রুত লিখে ফেলেন, একটু দ্রুত লিখে ফেলেন। তাহলে আচ্ছা দেখেন তো, হ্যাঁ লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলেন। লিখেছেন ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ণ ত থ দ ধ দন্ত ন প ফ ব ভ ম অন্তস্থ জ র ল তালব্য স মূর্ধন্য স দন্ত স হ ডয় শূন্য র ঢয় শূন্য র অন্তস্থ খণ্ডোত্তর অনুস্বার বিসর্গ এবং কি চন্দ্রবিন্দু। তাহলে ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি? ব্যঞ্জন বর্ণের সংখ্যা হচ্ছে 39টি। ব্যঞ্জন বর্ণের সংখ্যা 39টি, ঠিক আছে। আচ্ছা এখন বলেন তো এখানে মাত্রাহীন ব্যঞ্জন কোনগুলি খুঁজে বের করেন তো। আপনাদের ক্লাস ওয়ার্ক করেন, কাজ করতে হবে। আমার ক্লাস করলে কিন্তু কি খালি শোনা যাবে না, প্রাইমারি বাচ্চাদের মতো, জি কাজ করতে হবে, অ্যাডাল্ট লার্নিং। মাত্রাহীন ব্যঞ্জনগুলি খুঁজে বের করেন। মাত্রাহীন ব্যঞ্জন, হ্যাঁ শিক্ষার্থী বন্ধু, মাত্রাহীন ব্যঞ্জনগুলি খুঁজে বের করো। মাত্রাহীন ব্যঞ্জন, মাত্রাহীন ব্যঞ্জনগুলি এখান থেকে খুঁজে বের করো যে কোন ব্যঞ্জনগুলির উপরে মাত্রা নেই। খুঁজে বের করে খাতায় দাগ দাও, আমি পরে বলবো তখন মিলিয়ে নিবা, ঠিক আছে। তাহলে জিনিসটা প্র্যাকটিস হয়ে যাবে। মাত্রাহীন ব্যঞ্জনগুলিকে চিহ্নিত করো, তারপর আমি যখন দেখিয়ে দিব তখন কি হবে, তোমরা প্র্যাকটিস মিলাই নিবা যে হয়েছে নাকি হয়নি। মাত্রাহীন ব্যঞ্জন, দ্রুত হয়েছে, দাগানো হয়েছে। মাত্রাহীন ব্যঞ্জন কয়টি? মাত্রাহীন ব্যঞ্জন দেখো, মাত্রাহীন ব্যঞ্জন, হ্যাঁ গুড, 6টি। এই যে নিচের স্যার খণ্ডত্ব অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু, মাত্রাহীন 4টা না 6টা? আর এই যে উপরের 2টা আছে মাত্রা আছে, এদের উপরে উঁর উপরে মাত্রা আছে। হ্যাঁ উঁ লিখতে গেলে কি আমরা এরকম করে লিখবো না, ইও, তাহলে উঁ আর ইও, তাহলে এই যে 4 + 2, তাহলে মাত্রাহীন ব্যঞ্জন কয়টি? মাত্রাহীন ব্যঞ্জন। ওরে জাকিরুল গাধা, তুই কি বিসিএস কোচিং এর স্টুডেন্ট না তুই কোন মগারে? পশ্চাৎ মানে পিছন রে গাধা। জাকিরুল এত জীবন ধরে পশ্চাৎ মানে কি স্যার? পশ্চাৎ মানে যদি না জানলে তো কেমনে হবে রে বাবা? পশ্চাৎ মানে পিছনে, এত অগামগা থাকলে কি বিসিএস কোচিং হবে? তাহলে মাত্রাহীন ব্যঞ্জন কয়টি? 6টি। মাত্রাহীন ব্যঞ্জন 6টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ও ইও খণ্ডত্ব অনুস্বার বিসর্গ চন্দ্র, এই 6টির উপর মাত্রা দেওয়া একদমই যাবে না। আর কি কোনোটা আছে যাদের উপর মাত্রা দেওয়া যাবে না? মাত্রাহীন ব্যঞ্জন 6টি, ঠিক আছে। আচ্ছা মাত্রাহীন স্বর কয়টি ছিল শিক্ষার্থী বন্ধুরা? মাত্রাহীন মাত্রাহীন স্বর মনে আছে? গতদিন যে বলেছিলাম মাত্রাহীন স্বর 4টি ছিল, তাই না? তাহলে মাত্রাহীন স্বর ছিল কয়টি? 4টি। তাহলে মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। মনে রাখো। তাহলে মাত্রাহীন ব্যঞ্জন হচ্ছে 6টি, মাত্রাহীন স্বর হচ্ছে 4টি। তাহলে মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি, ঠিক আছে। অর্ধমাত্রা, অর্ধমাত্রার স্বর কয়টা পেয়েছিলাম গতদিন? মনে আছে না ভুলে গেছো? অর্ধমাত্রার স্বর কয়টা পেয়েছিলাম? অর্ধমাত্রার স্বর কয়টা? অর্ধমাত্রার স্বর একটা, রি। অর্ধমাত্রার স্বর স্রেফ একটা, কি? রি। গুড শিউলি। 4টা না গাধা, বিলাস এসে বসন্ত, জাহাঙ্গীর আলম। মাত্রাহীন অর্ধমাত্রার স্বর 4টা না তো বাবা?
অর্ধমাত্রার স্বর তো চারটা না, মাত্রাহীন স্বর চারটা, অর্ধমাত্রার স্বর একটা, অর্ধমাত্রার স্বর একটা, শুধু রি। অর্ধমাত্রার স্বর এই যে শাওন, হাজেরা, আফরোজ, শাওন, চারটি না, অগামগা জগা দিতে হবে না। অর্ধমাত্রার স্বর স্রেফ কি একটা, রি। এই পড়াতে পড়াতেই কি ভুলে গেছে আমার, অর্ধমাত্রার স্বর একটা। এখন বলো অর্ধমাত্রার ব্যঞ্জন কয়টি আমি লিখে জানতে চাই না, অর্ধমাত্রার ব্যঞ্জন গুলিকে কি করো, গোল গোল করো। তোমরা যে লিখেছো এইখানে অর্ধমাত্রার ব্যঞ্জন কোনগুলি সেগুলিকে গোল গোল করে চিহ্ন দাও। অর্ধমাত্রার ব্যঞ্জন কোনগুলি, গোল করো। এরপর আমি গোল করে দিব, তখন তোমরা মিলিয়ে নিবে। আমি কয়টি সেটা জিজ্ঞেস করে নি মিম, আমি চাচ্ছি তোমরা খাতাতে যে লিখেছ সেখানে বর্ণগুলি কোন কোন বর্ণ অর্ধমাত্রা ব্যঞ্জন সেগুলো একটু মার্ক করো। করছো? আটটি করেছি স্যার, শাহরিয়ার করেছে আটটি, শানু, শাহরিয়ার। না মিম হয়নি, বাদ গেছে একটা। সুইটি রহমান আটটি, সুইটি রহমান করলো আটটি, শানু শাহরিয়ার করেছে আটটি, মিম করেছে 6টি। স্যার মাত্রাহীন স্বর 4টি, আমি মাত্রাহীন, হ্যাঁ বাবা মাত্রাহীন স্বর তো আমি জানি, আমি অর্ধমাত্রা ব্যঞ্জন জিজ্ঞেস করেছি। তুমি এখন মাত্রাহীন স্বর 4টা কই থেকে আসলা? হাজির আফরোজ, মাকসুদা খাতুন 7টি, বিজন কুমার 7টি। ওকে, আমরা দেখি এবারে। আচ্ছা মিলাই, অর্ধমাত্রা ব্যঞ্জনগুলি মিলিয়ে নেন। কেউ পেলেন 8টি, কেউ পেলেন 7টি, কেউ পেলেন 6টি। তা কেমনে কি বলেন? আচ্ছা আমি একটু মিলাই, আমি গোল করছি দেখেন। তাহলে অর্ধমাত্রা কি, খ অর্ধমাত্রা, খ অর্ধমাত্রা, ঠিক না? জি। জাকিরুল ইসলাম হয়নি, জাকিরুল হয়নি। আচ্ছা গ অর্ধমাত্রা, খ অর্ধমাত্রা, গ অর্ধমাত্রা। এই লাইনে আছে, এই লাইনে অর্ধমাত্রা আছে, এই লাইনে ঝ, ঠিক না? আচ্ছা এই লাইনে মূর্ধন্য, এই লাইনে থ, ধ, এই লাইনে কি প, পয় কোন মাত্রা দেওয়া যায়? প কি এইভাবে লেখা যায় না, প মাত্রা দেওয়া যায়, পিছনে মাত্রা দিতে হবে। এরপরে কি তালব্য, আর আছে নাই? তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে অর্ধমাত্রার ব্যঞ্জন কয়টা? অর্ধমাত্রার ব্যঞ্জন কয়টা পেলাম? 1 2 3 4 5 6 7 8, তাই না? কিন্তু অর্ধমাত্রার ব্যঞ্জন হচ্ছে 7টি। অর্ধমাত্রার ব্যঞ্জন 7টি। দুজন গাধা শিক্ষার্থী আমার সামনে বসে আছে, তাদের জন্য বলছি ঝ অর্ধমাত্রার ব্যঞ্জন না। ঝ ব্যঞ্জনটি অর্ধমাত্রার নয়, অর্ধমাত্রা এই জন্য নয়, ঝ কি আমরা এইভাবে লিখি না, কি করি এর সামনে মাত্রা দিই। অর্ধমাত্রা হলো যাদের সামনে কোনো মাত্রা থাকবে না, শুধু কি, শুধু পেছনে। যেমন এই যে আমরা লিখলাম দেখেন মূর্ধন্য, বর্ণ কিন্তু লেখা শেষ, মাত্রা, বুঝতে পারলেন? এই যে আমরা লিখছি তালব্য শব্দ, বর্ণ কিন্তু শেষ, শুধু পিছনে। অর্ধমাত্রা মানে শুধু কি পিছনে, যেহেতু ঝ এর সামনে মাত্রা আছে ফলে ঝ কে অর্ধমাত্রা বলা যাবে, মনে থাকবে। তাহলে আমি ইচ্ছা করেই গোল করেছি, আপনারা যারা 8টা বলেছেন তাদের সাথে সম্মতি প্রকাশ করার জন্য। জি, তাহলে ঝ অর্ধমাত্রার নাম, মনে থাকবে। তাহলে অর্ধমাত্রা হচ্ছে 7টা। অর্ধমাত্রা ব্যঞ্জন কয়টি? 7টি। খ, গ, মূর্ধন্য ন, থ, ধ, প এবং কি তালব্য। অর্ধমাত্রা ব্যঞ্জন 7টি, অর্ধমাত্রার স্বর 1টি। তাহলে অর্ধমাত্রার বর্ণ কয়টি? 8টি। অর্ধমাত্রার বর্ণ 8টি। অর্ধমাত্রার বর্ণ, বর্ণ মানে দুটো মিলিয়ে, তাহলে
প্রশ্নটা কিন্তু লক্ষ্য করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে যারা চাকরির পরীক্ষা দিবেন। আপনাকে কি চেয়েছে, অর্ধমাত্রার স্বর নাকি অর্ধমাত্রার ব্যঞ্জন নাকি অর্ধমাত্রার বর্ণ, এটা লক্ষ্য রাখতে হবে। কারণ অনেকে আছে এগুলো খেয়াল করে না, তো খেয়াল না করলে বুঝতে পারছেন, তাই না? মনের সুখে উত্তর দিয়ে আসবেন, উত্তর দিয়ে এসে দেখবেন কি পরীক্ষার হল থেকে বেরিয়ে দেখবেন যে ওম্মা শিক্ষক ভুল হয়ে গেছে। তখন আর কোনো কাম হবে যে কাজে লক্ষ্য করতে হবে, সতর্ক থাকতে হবে, স্মার্ট হতে হবে, চৌকস, অগামগা জগা হলে চাকরির পরীক্ষায় অন্তত ভালো করতে পারবেন না। জি, তাহলে অর্ধমাত্রার ব্যঞ্জন 7টি, অর্ধমাত্রার স্বর 1টি, অর্ধমাত্রার বর্ণ 8টি। পূর্ণমাত্রা পূর্ণমাত্রার স্বর কয়টা ছিল মনে আছে? পূর্ণমাত্রার স্বর আমরা গতদিন বলেছিলাম পূর্ণমাত্রার স্বর 6টি। আর পূর্ণমাত্রার ব্যঞ্জন কয়টি? ব্যঞ্জন কি গুনবেন না, ওই যে আমাদের 6টি মাত্রাহীন আর 7টি অর্ধমাত্রা, তাহলে 6 এর সাথে কত? 13। অঙ্ক তো পারতে হবে, বাংলাও পারেন না, অঙ্ক পারেন না, ইংরেজির ধারে কাছে যান না, মানসিক দক্ষতা বোঝেন না, বিজ্ঞান দেখলে ভয় লাগে, তাহলে হবে না। তাহলে মোট 39টি ব্যঞ্জন, মোট ব্যঞ্জন কয়টি? 39টি। মাত্রাহীন 6টি, অর্ধমাত্রার সাথে 13টি, 13টি বাদ দিলে বাকি করে থাকবে 26টা। গুড, তাহলে 26টি হচ্ছে। তাহলে পূর্ণমাত্রার ব্যঞ্জন কয়টি? 26টি। পূর্ণমাত্রার স্বর কয়টি? 6টি। পূর্ণমাত্রার বর্ণ কয়টি? 32টি। লক্ষ্য করতে হবে আমাদের কি পূর্ণমাত্রার বর্ণ চেয়েছে নাকি পূর্ণমাত্রার স্বর চেয়েছে নাকি পূর্ণমাত্রার ব্যঞ্জন চেয়েছে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, এই সবটি একটু লিখে রাখবেন, কারণ বিশেষ করে বিশেষ পরীক্ষায় এই প্রশ্নটি হয় না, কিন্তু যারা অন্যান্য পরীক্ষা দেন, ব্যাংকার্স রিক্রুটমেন্ট, প্রাইমারি বা শিক্ষক নিবন্ধন, সহকারী শিক্ষক এবং অন্যান্য পরীক্ষায় কিন্তু অ্যাডমিশন টেস্ট, বুঝতে পারলেন, একাডেমিক পরীক্ষা, এসএসসির যে নৈতিক কোশ্চেন, এগুলোতে এই ধরনের প্রশ্ন। তো আমরা আজকে আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমরা ব্যঞ্জনটি শুরু করে রাখলাম, আসলে শুরু করে রাখলাম। আগামী দিন আমরা ব্যঞ্জন বর্ণনে আমাদের অনেক কথা আছে, ঘোষ অঘোষ আছে, অল্প প্রাণ মহাপ্রাণ আছে, নাসিক কোয়ানুনাসিক, পরাশ্রয়ী, কম্পন জাত, তারণ জাত, অনেক এবং খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের যে কোনো পরীক্ষায় এই ব্যঞ্জন ধ্বনির যে বিশ্লেষণ বা আলোচনা খুবই জরুরি। আগামী মহা এপিসোডে আপনারা অবশ্যই থাকবেন, আমাকে ছেড়ে যাবেন না, আর নিয়মিত ক্লাস করবেন। মনোযোগ দিয়ে যদি আমার ক্লাস করেন ইনশাল্লাহ, তাহলে বাংলাদেশের কোনো বই আপনাকে আর খুঁজতে হবে না ভাইরা আমার। এটুকু বিশ্বাস রাখবেন, এটুকু আমার উপর আস্থা রাখবেন, ঠিক আছে? যদি আস্থা রাখেন, এর প্রতিফল যখন পরীক্ষা দিবেন, বিভিন্ন চাকরির পরীক্ষায়, ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। তো শুরুর দিকে আমরা একটু বলেছিলাম যে কম চাপ দিব, একটু অল্প অল্প করে পড়বো, আপনাদের ব্রেনটা একটু শক্ত করে নিয়ে তারপর হয়তো একসময় একটু বেশি করে পড়াবো। শুরুর দিকে আমরা একটু অল্প অল্প করে পড়াই, যাতে আপনারা ধীরে ধীরে আমার সাথে একটু কি অ্যাডজাস্ট করতে পারেন, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, আর আমরা আগামী ক্লাসটা ব্যঞ্জন ধ্বনির নিয়ে, তাহলে আজকে হলো কি বার? সোমবার, আজকে বুধবার, তাহলে শনিবারে আমাদের ব্যঞ্জন ধ্বনির ক্লাস নেই, সোমবার পরীক্ষার রুটিন বলে দিলাম। তাহলে আমি শনিবারে কি পড়াবো? শনিবারে ব্যঞ্জন বর্ণের আলোচনা করাবো। ব্যঞ্জন বর্ণের আলোচনাটা শেষ করে সোমবারে পরীক্ষা নেব কিসের উপরে? যে 3টা ক্লাস নিলাম আপনাদের, এই ক্লাসগুলির উপরে, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ এবং ব্যাকরণের ইতিহাস, মনে থাকবে? তাহলে আগামী সোমবারে পরীক্ষা কিসের উপরে? শনিবার পর্যন্ত আমি ব্যঞ্জন ধ্বনি পড়িয়ে শেষ করে, এই যে ব্যঞ্জন ধ্বনির পর্যন্ত যেটুকু পড়ালাম সেটুকু মিলিয়ে আগামী সোমবারে 20 নম্বরের একটি কি ক্লাস টেস্ট, জি ইনশাল্লাহ। আর পরীক্ষাটা গুগল ফর্মে হবে, আপনারা একটা পরীক্ষা দিলে বুঝতে পারবেন। আর আমি শনিবারে ডিটেলস বলে দিব, শনিবারে আমি পরীক্ষার ডিটেলস নিয়মগুলো বলে দিব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।